আপনাদের এখানে তাহলে এখন মাসে কত উৎপাদন হয়? আমার মাসে 8 থেকে 9 টন হয়। 8 থেকে 9 টন। উদ্যোগ ইনি হচ্ছেন একজন একটা 2011-12 সালে ইনি এই উদ্যোগ শুরু করেন যে কি করে কেঁচো কম্পোস্ট তৈরি করা যায়, জৈব সারের চাহিদার উপর ভিত্তি করে ইনি এই লাইনে এসেছেন। উনি উপজেলা কৃষি বিভাগ থেকে ট্রেনিং প্রদর্শনীর মাধ্যমে প্রথমে জানতে পারেন যে কেঁচো দিয়ে সার উৎপাদন করা যায়, গোবর থেকে সার উৎপাদন করা যায় এবং এটি জমির জন্য অত্যন্ত ভালো। তখন থেকে উনি কিন্তু একজন কৃষক ছিলেন, মূলত নিজের জমিতে ব্যবহারের জন্য তৈরি করলেও প্রথম দিকে, পরবর্তীতে উনি বাণিজ্যিক আকারে চলে গিয়েছেন। আজকে ওনার এই সার সারা বাংলাদেশেই খ্যাত এবং সারা বাংলাদেশ বিক্রি হচ্ছে। কুলসুম এগ্রো, আপনারা ফেসবুকে বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন এই উদ্যোক্তার ছবি, তাদের পেজে এই সবসময় তাদের বিজ্ঞাপন চলে। কুলসুম এগ্রোর সারের যিনি কর্ণধার, ওনার মেয়ের নাম আসলে কুলসুম, এই রবিউল ইসলাম, উনি আমার সঙ্গে আছেন, কৃষক। ওনার সঙ্গে আমরা আজকে কথা বললাম। তো আমরা আজকে জানবো যে আসলে কি করে উনি উদ্যোক্তা হয়ে উঠলেন এবং এখন বর্তমানে কি অবস্থা, আসলে কেঁচো কম্পোস্টের বিক্রি কেমন বা এটি করে আসলে লাভ হচ্ছে কিনা। আমরা আজ এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের সখীপুর নামক একটি প্রত্যন্ত গ্রামে। এই গ্রামেই অনেকদিন আগে গড়ে উঠেছিল এই কেঁচো জৈব সার। এই সার করেই কুলসুম এগ্রোর কর্ণধার রবিউল ইসলাম স্বাবলম্বী হয়েছেন। এটি মূলত কুলসুম এগ্রোর ফার্ম। এটা খুবই ঘরোয়াভাবে তারা নিজস্ব শেডে নিজের বাড়ির মধ্যেই তারা উৎপাদন করে থাকে, যে কারণে আমি মনে করি যে এটি অত্যন্ত জৈব বলতে যেটা বোঝায়, অর্গানিক বলতে যেটা বোঝায়, যে ঘরোয়া অর্গানিক, সে ঘরোয়া অর্গানিক সারই আসলে এটি। এখানে গোবর স্তূপ করে রাখা হয়ে গেছে, স্তূপ করে আছে। কেন রাখছেন এটা বলেন? এটা আমি রাখছি গ্যাস মুক্ত করার জন্য বা পচন হওয়ার জন্য। এবার ডাইরেক্ট কাঁচা গোবর দিলে কেঁচো বাঁচে না, সার তৈরি হয় না। এই জন্য আমি এখানে খামাল দিয়ে রাখছি, এখানে গোবরটা গ্যাস মুক্ত হবে বা পচন হবে। তারপরে এখান থেকে আমি ওই আপনার সেটে ফেলাবো, ফেলে ওখানে দিয়ে তারপর গোবর দিব। কতদিন রাখতে হবে এখানে? এখানে যতদিন রাখা যায়, নিম্নত 15 থেকে 20 দিন রাখতে হবে। নিম্নত ভিতরে তো এখন হিট হয়েছে, তাই না? গরম হয়ে গেছে। এই গরমটা চলে যাবে, আবার উৎপট করে দিবেন। হ্যাঁ, আমি যখন 7 দিন আগে পর উৎপট করে দেন। হ্যাঁ, মাঝে মাঝে দিব না, কিছুদিন পর দেবো। এটা বড় খামার তো, আমি এটা যখন করবো আমি সেটি দেবো, তার আগে আমি পলিথিনটা সরাবো, ওজন করে দেবো। ওজন হওয়ার পর ওখানে আপনার গ্যাসটা বের হয়ে যাবে, তাপটা বের হয়ে যাবে, আমি কাটিয়ে কোদাল দিয়ে উৎপল করে নিয়ে তারপর আমি সেটা কয়েকদিন রেখে সেটাই দেবো। 40 থেকে 45 দিন। কিছু দেওয়ার পর সার রেডি হতে কতদিন লাগে? 40 থেকে 45 দিন আমি ওখাই। কেঁচোটা আপনারা পান কোথায়? কিছু ওই একবার সংগ্রহ করলেই ওই কেঁচোটাই থেকে যায়, মারা যায়, আবার ডিম দেয়। আর ডিম দেয় বাচ্চা। ডিম কি মাসে ডিম দেয়? শীত মৌসুমে ডিম দিবে। শীত মৌসুমে ডিম দেয়। শীত মৌসুমে ডিম দেয়। এখানে কেঁচোগুলো খাচ্ছে। গোবর এখানে দেয়া, পচা গোবর দেওয়া হয়েছে, এখন কেঁচো এগুলো খাবে। 45 দিন পরে এটি বিক্রির উপযোগী হবে একদম। অনেক কিছু ভিতরে রয়ে গেছে, অনেকে কিছুগুলো কাজ করছে। অনেকে আগে 45 দিন আগে সংরক্ষণ করে নেয়। 45 দিন পর সংরক্ষণ করলে ওইটা মালটা কি ভালো হয়। মানে বেশি কিছু থাকলে 30 দিনও তো হয় নাকি? হয়, 30 দিনও হয়, 20-25 দিনও হয়। মানগত ভালো হয় না। এই মান ভালো হয় না, মানগত ভালো হয় না। সময় দিলে তাহলে বেশি মানটা ভালো হয়। ওই যে মালাটা ওর সঙ্গে মিশ্রিত হয়। আপনাদের এখানে তাহলে এখন মাসে কত উৎপাদন হয়? আমার মাসে 8 থেকে 9 টন হয়। 8 থেকে 9 টন। জি, ওই পাশে আবার একটু নষ্ট হয়ে যায়, 10-12 টন হচ্ছিল মাসে। 50 কেজি 480 টাকা, 40 কেজি 480 টাকা, 40 কেজি 480 টাকা, 12 টাকা কেজি। আর কুরিয়ারে পৌঁছলে সেটা টাকা আলাদা। ওটা হলো আপনার যে মাল নিবে ওনার কি এর খরচ, ওনার ক্যারিং খরচ ওনার। কুরিয়াতে পৌঁছে না, খরচটা আমার। আর গোবর কোথায় পাচ্ছেন? গোবর আমি বাড়িতে সংরক্ষণ করি। আপনার নিজেরও তো গরু আছে? অল্প, অত হয় না। দুটো গরু তো, দুটো গোবর কত হয়। আচ্ছা আচ্ছা। বাড়িতে গোবর কত করে কেনেন এগুলো? গোবর আমি কিনি 500 টাকা টলি, 400 টাকা টলি। আচ্ছা। কেন খরচ 300 টাকা, 350 টাকা যায়। মোটামুটি 800 মতন পরে আর কি খরচ। কেন 1 টলি গোবর।
একটু জাকজমকে চলতেছে। তো জায়গাতে কি আপনার এই বিজনেস কি সফল বলবো যে পয়সা করে আল্লাহর মধ্যে কিছু কামাই করতে পারছেন, তাই না? লাভ করতে পারছেন, সংসারের উন্নতি হয়েছে তো আগের চেয়ে? আমি 12 বছর আগে যে বাড়ি দেখে গেছি তার সাথে এখন উন্নত অনেক বাড়ি, তাই না? আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে নাই, মেয়ে 5 মেয়ে। তা আসলে ওই সময়তে একটু অবনটন ছিল, এখন এটা করার পরে এখন মোটামুটি তো তাদের লেখাপড়া খাওয়া দাওয়া সবই চলছে, এখন সবাই তো মোটামুটি ভালো অবস্থায় আছে, সবাই বিয়ে হয়েছে, এখন সবাই বিয়ে দিচ্ছেন। তো দেখ, আপনি কেঁচো কম্পোস্টের আসলে প্রথম দিকের একজন উদ্যোক্তা, যখন প্রথম বাংলাদেশে কেঁচো কম্পোস্ট আসছে তখনকার একজন উদ্যোক্তা। এনার নিজের আসলে 2টি গরু রয়েছে, এটি উন্নত জাতের শঙ্কর জাতের 2টি গরু দেখতে পাচ্ছি। গরু আসলে আগে আরো ছিল, ইনি বিক্রি করে দিয়েছেন, এখন 2টি আছে। এই 2টি গরুর গোবর দিয়ে আসলে হয় না, ইনি বাইরে থেকে গোবর না কিনতে হয়। সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে ঘরের মধ্যেই তারা আসলে এই খামারটি করেছেন, নিজের গোবরই উনি আসলে ব্যবহার করেন। দর্শক মন্ডলী, এটি হচ্ছে রেডি সার, ওই বেডে যেটা তৈরি হয়েছে সেখান থেকে এই সারগুলোকে পৃথক করে এখানে আনা হয়েছে। এই সারগুলো গ্রেডিং করা হবে, কারণ এটার মধ্যে কেঁচো রয়েছে, কিছু বড় দানা রয়েছে, কোনো খড়কুটো এগুলো থাকতে পারে, যে কারণে এটা মেশিনে দিয়ে গ্রেডিং করা হয় বা নেটিং করা হয়। এটি হচ্ছে হ্যান্ড চালিত একটি গ্রেডিং নেটিং মেশিন। এই মেশিনে দেওয়ার পরে এটি ঘোরানো হবে, ঘোরালেই আসলে যেগুলো বড় দানা সেগুলো আটকে যাবে, আর যেটা মিহি একেবারে ব্যবহার উপযোগী সেই দানাটি এখানে নেট আকারে এখানে নিচে পড়ছে। এভাবে নেটিং করে দেওয়া হয়। নেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি দানা ঝরঝরে সুন্দর না হয় তাহলে ছিটানোও যায় না, এবং সারের কার্যকারিতাও কিন্তু নির্ভর করে এই দানার উপরে। যত দানা ভালো হবে তত এটার কার্যকারিতা তত সুন্দর হবে এবং ভালো হবে। তো এই হলো কুলসুম এগ্রোর সার নেটিং পদ্ধতি। হ্যাঁ, এটি হচ্ছে তাদের কমার্শিয়াল বস্তা, 40 কেজির বস্তা কুলসুম এগ্রোর ভার্মি কম্পোস্ট। এটি অত্যন্ত, আমি মনে করি যে খাঁটি একটি ভার্মি কম্পোস্ট। অনেক কোম্পানি কিন্তু আপনাকে বলবে ভার্মি কম্পোস্ট, কিন্তু ভার্মি কম্পোস্ট অরিজিনালি কয়জন দিতে পারে এটি নিয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ অনেকে ট্রাই করে, অনেক ধরনের সার পাওয়া যায়, নিম্নমানের সারও পাওয়া যায়, জৈব সারের মধ্যেও আসলে অনেক ধরনের মানের ব্যাপার আছে। যে কারণে আমি মনে করি যে কুলসুম এগ্রোর ভার্মি কম্পোস্ট অত্যন্ত মানসম্পন্ন এবং অরিজিনাল কেঁচো থেকে এটা তৈরি করা হয়, এবং এর কার্যকারিতা অনেক ভালো, মাটির গুণাগুণ এটি অত্যন্ত বৃদ্ধি করে।